এটা এতটা সহজ নয়, এটা প্রচন্ড গভীরে যেয়ে বুঝতে হবে। তার কারণ এখানে জীবনের অনেকগুলো অ্যাসপেক্টস জড়িয়ে আছে। আমরা কনসিয়াস মাইন্ড এই জিনিসগুলো নিয়ে ভাবতে পারি না, সাবকনসিয়াস মাইন্ড এই জিনিসগুলো আমাদের চলতে থাকে। দেখুন, আমিও তোমাকে তোমার ভুল ত্রুটিগুলো দেখাচ্ছি না বস, তুমিও কিন্তু আমাকে আমার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিও না। আমরা দুজনে মিলেই চলো উচ্ছন্নে যাই, সেটা সামাজিক হোক, রাজনৈতিক হোক, ইকোনমিক্যাল দিক থেকে হোক, বা ইমোশনাল দিক থেকে হোক, বা যে কোনো দিক থেকে হোক। দেখতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে যে কে আমার ভিতরে বসে রয়েছে, কে বসবাস করছে আমার ভিতরে। মহাভারতে যদি এক্সাম্পল নিই, তাহলে সেখানে আমরা সেই একই জিনিস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে জীবনের একটা মহাতত্ত্ব। এই মহাতত্ত্ব, এই মহাজ্ঞান যারা অল্প হলেও বুঝতে শিখেছে। সোদপুর থেকে বিদিশা বলছেন যে লাস্ট 6 মাস আমি আপনার চ্যানেলের সাথে যুক্ত হয়েছি, আপনার ভিডিওগুলো দেখেছি, অনেক উপকৃত হয়েছি। তার জন্য আপনার চিন্তা ভাবনার এরকম চ্যানেল স্টার্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য বিদিশা। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সামহাও এই প্রশ্নটা ভ্যালিড মনে হয়, তার জন্য আপনাকে প্রশ্নটা করছি। আমরা কোনো মানুষকে মুখের উপর, অন দ্য ফেস, ভালোটা তো বলে দিতে পারি, অ্যাজ ইন তাকে ভালো লাগছে, সুন্দর দেখাচ্ছে, এটসেট্রা, এই ধরনের কথাগুলো। কিন্তু কাউকে যদি তুলনামূলকভাবে দেখতে ভালো না লাগে, অ্যাভারেজ লাগে, আমাদের হয়তো সেটা পছন্দ হলো না, বা সেই ব্যক্তির কোনো কিছু পছন্দ হলো না, সেটা সরাসরি বলতে আমাদের দ্বিধা হয় কেন? কেন ভালো বলার মতো অত ইজিলি খারাপটা বলে দিতে পারি না? আশা করি প্রশ্নটা বোঝাতে পারলাম। আপনি এই বিষয় নিয়ে নিজের মতো করে কিছু জানাবেন, এই আশা রাখছি। দেখুন বিদিশা, আপনার প্রশ্নটা শুনে মনে হচ্ছে হয়তো খুবই সহজ। এই ভিডিওটা যারা দেখছেন তাদের মনে হচ্ছে যে এ তো খুবই সহজ, সামনে মানুষটা খারাপ লাগবে সেই জন্য আমরা খারাপটা বলি না। না, এটা এতটা সহজ নয়, এটা প্রচন্ড গভীরে যেয়ে বুঝতে হবে। তার কারণ এখানে জীবনের অনেকগুলো অ্যাসপেক্টস জড়িয়ে আছে। বলতে গেলে অনেক প্রধান প্রধান কিছু অ্যাসপেক্টস জড়িয়ে আছে, যে অ্যাসপেক্টস গুলো আমরা বুঝতে পারি না বলেই কিন্তু আমরা জীবনকে সঠিকভাবে চালনা করতে পারি না। সুতরাং মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন যেগুলো আমি বলতে চলেছি। প্রথমে আমি এটা বলে দিই যে আমি ওই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করছি না যেগুলোকে বডি শেমিং বলে, রাইট? অর্থাৎ কেউ দেখতে একটু কালো, বা হয়তো মোটা, বা হয়তো মেটে, রাইট? তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করছি না, এগুলোকে বডি শেমিং বলে। এবং এইগুলো যারা করে, মানে যারা একটু হাইট ছোট, তাকে নাটা বা মেটে বলে রাখানো, কারোর গায়ের রং হয়তো একটু কালো, তাকে কেলে কেলে বা কালু এরকম বলে রাগানো, এগুলো বডি শেমিং, রাইট? এগুলো যারা করে তাদেরকে আমি মানুষের ক্যাটাগরির মধ্যে ধরতেই পছন্দ করি না। কারণ ব্যাপার হচ্ছে, যে বলছে সে হয়তো তুলনামূলকভাবে তথাকথিত ভাবে সামাজিক দিক থেকে, মানে যেরকম সামাজিক মান্যতা, সেই দিক থেকে হয়তো সে একটু দেখতে ভালো। আমার প্রশ্ন হচ্ছে এখানে, যে এখানে তার কি হাত রয়েছে? যে বলছে তার গায়ের রং হয়তো একটু ফর্সা, বা হয়তো তার চুলগুলো একটু ভালো, উন্নত কোয়ালিটির, এতে তো তার শরীরের মধ্যে যে জিন রয়েছে, রাইট, ওর পারিবারিক দিক থেকে সে যা জিন পেয়েছে, সে যে জিন প্রাপ্ত হয়েছে, তার দ্বারা তার শরীরের মধ্যে যে ডিএনএ রয়েছে, পারিবারিক দিক থেকে যে ডিএনএ পেয়েছে, তার দ্বারা তার এরকম টাইপের চেহারা দেখতে হয়েছে। এবং তথাকথিত ভাবে আমি এগুলো ভালো বলে থাকি, এতে তারও কোনো হাত নেই। আর যে কালো, এতে তারও কোনো হাত নেই, বা বেটে, বা চুল খারাপ, বা হয়তো দেখতে একটু অন্যরকম টাইপের, রাইট? এগুলোকে বডি শেমিং বলে। আমি এইগুলো নিয়ে আলোচনা মোটেই করছি না। এবং আবারও বলে দিচ্ছি, যারা এগুলো করে তাদেরকে মানুষের ক্যাটাগরিতে ধরার কোনো প্রয়োজনই আছে বলে আমি মনে করি না। তো বডি শেমিং নিয়ে আমি কথা বলছি না, আমি অন্য জিনিসটা নিয়ে কথা বলতে চলেছি। অন্য জিনিসটা বলতে কি, কারোর কোনো অ্যাক্টিভিটি আমাদের পছন্দ হলো না, তখনও কিন্তু আমরা তাদেরকে মুখের উপর খারাপ বা ভালো বলতে পারি না। ভালো তো বলে দিই আরামসে, কিন্তু খারাপ এই জিনিসটা আমরা বলতে পারি না। তাদের অ্যাক্টিভিটি দিক থেকে কথা বলছি আমি। অর্থাৎ কর্তা যে কাজটা করছে, সেই কাজটা সে যদি মানে নিজের কিছু দিয়ে করছে, তাহলে সেটা নিয়ে অবশ্যই সমালোচনা করা উচিত, এবং সেটা অবশ্যই একটা ভালো এবং ধনাত্মক সমালোচনা হওয়া উচিত। কিন্তু কর্তা যে কাজটা করছে, সেখানে যদি তার কোনো হাত না থাকে, যেমন এই যে বডি শেমিং এর যে এক্সাম্পলটা দিলাম, তাহলে এটা অন্যায় হচ্ছে। এবার আসছি যে কর্তা যে কাজটা করছে, সেখানে আপনার কোনো কিছু পছন্দ হলো না, এবং সেটা আপনি বলতে পারছেন না, বা আমরা কেউই সাধারণত বলতে পারি না। তার কারণ ওই যে বললাম, এখানে সবারই তো মনে হবে এটাই যে এ তো খুবই সহজ, সামনে মানুষটা খারাপ ভাববে তার জন্য। না, আসল কারণটা হচ্ছে এটাই যে এতে আমি ক্ষতিগ্রস্ত হব। এখানে সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপার রয়েছে। আমরা কনসিয়াস মাইন্ড এই জিনিসগুলো নিয়ে ভাবতে পারি না, সাবকনসিয়াস মাইন্ড এই জিনিসগুলো আমাদের চলতে থাকে। দেখুন কিরকম, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি।
ধরুন আপনার সাথে কেউ কোনো ব্যবহার করলো, সেটা আপনার পছন্দ হলো না, রাইট? আপনার সাথে একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাতে যাই, ধরুন আপনি কোন একটা জামা কাপড় পরেছেন, রাইট? তো ধরুন সেই জামা কাপড়টা হয়তো আপনার সেই ব্যক্তির পছন্দ হলো না যে ব্যক্তির সামনে আপনি দাঁড়িয়ে রয়েছেন, এবং সে আপনাকে একটা কটু মন্তব্য করে বসলো। আপনার যে জামা কাপড়টা যেটা পরেছেন তার পিছনে কারণ কি, তার পিছনে রিজন কি, রাইট? সেগুলো না বুঝে সে একটা কটু মন্তব্য করে ফেললো, কারণ তার ব্রেনে কিছু একটা চলছে সেই জামা কাপড় নিয়ে বা আপনার সেই অ্যাপিয়ারেন্স নিয়ে। তো সে আপনাকে একটা কটু মন্তব্য করে ফেললো, আপনি ভেতর থেকে হার্ট হলেন, বাট স্টিল আপনি কিছু বলতে পারছেন না। এবার যে আপনি সব জায়গাতে বলতে পারছেন না তা নয়, কিন্তু রাস্তায় চলতে চলতে যদি কোনো ব্যক্তি আপনাকে কিছু এরকম ধরনের কটু মন্তব্য করে দেয় আপনার ড্রেস বা এই সমস্ত জিনিসপত্র দিয়ে, তাহলে কিন্তু আপনি অনায়াসে তার প্রতিবাদ করে দেবেন। কিন্তু আপনার পরিচিত সার্কেলের মধ্যে যদি কেউ হয়, সেটা আপনার যদি বন্ধু বান্ধব হয়, আপনার ফ্যামিলি কেউ হয়, বা আপনার অফিস কলিগসদের মধ্যে কেউ হয়, তাহলে কিন্তু আপনি সাধারণত করতে পারবেন না। কেন জানেন? আবার আপনি ভাবছেন হয়তো যে সামনের ব্যক্তিটা খারাপ মনে করবে, আমি কাউকে হার্ট করবো না, সে আমাকে হার্ট করুক, বাট আমি কিন্তু তাকে হার্ট করবো না। না, এটা নয়। ব্যাপারটা হচ্ছে এইটাই যে আপনিও যদি তাকে তার এই মন্তব্যের এগেনস্টে তাকে কিছু বলে দেন, অর্থাৎ তার এই যে মন্তব্যটা আপনার প্রতি, সেটা যে আপনার পছন্দ হলো না, সেই আপনার অপছন্দটা যদি আপনি তাকে ব্যক্ত করে দিন, তাহলে কি হবে? সে আপনার আরো কিছু খারাপ জিনিস বের করে দেবে আপনার থেকে, যেটা আপনি দেখতে নারাজ। সাধারণত আমাদের সাথে, প্রত্যেকের সাথে এটা হয়। আমরা আমাদের ভুলগুলো, আমরা আমাদের ত্রুটিগুলো দেখতে চাই না। আর এটাই হচ্ছে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের সাথে, আমাদের পরিচিত লোকেদের, যে আমি তোমাকে তোমার খারাপ জিনিসগুলো দেখাবো না, তুমিও আমার খারাপ জিনিসগুলো আমাকে দেখিও না। আলটিমেটলি কি হচ্ছে? তুমিও উচ্ছন্নে যাও, আমি উচ্ছন্নে যাচ্ছি, আমরা দুজনেই উচ্ছন্নে যাচ্ছি। এটা হচ্ছে আসল কারণ। ধরুন আপনি রাস্তাঘাটে কোনো একটা ব্যক্তিকে কোনো অন্যায় কাজ করতে দেখলেন, ধরুন কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে অ্যাবিউজিং করছে, আপনি সেখানে ওই ব্যক্তিকে যেরকম ভাবে মানে ট্রিট করবেন, ওই ব্যক্তিকে হয়তো আপনি চেনেন না, রাস্তাঘাটে দেখেছেন হয়তো, আপনি ওই ব্যক্তিকে যেরকম ভাবে ট্রিট করবেন, আপনার বাড়ির বা আপনার পরিচিত কেউ যদি ওই একই কাণ্ড কারখানা করে থাকে, তাহলে কিন্তু আপনি তাকে ডিফারেন্ট ওয়েতে ট্রিট করবেন। এমন অনেক মানুষ আছে যারা কাছের মানুষ, যারা পরিচিত মানুষ, তাদেরকে কিছু বলেই না। সাধারণত মায়েদের মধ্যে এটা খুব দেখা যায়। এই লোকাল ট্রেনে দেখবেন মহিলারা পুরুষদের উপরে একদম পুরো ঝাঁপিয়ে থাকে, একদম। শুধু মহিলা বলে নয়, পুরুষরাও করে একই জিনিস। এখানে জেন্ডার ডিসক্রিমিনেশন করে কোনো লাভ নেই। কিন্তু ওই মহিলারই কোনো ছেলে, ধরুন তার কোনো ছেলে রয়েছে, সেও যদি একই কাণ্ড কারখানা করে থাকে, তখন কিন্তু তার একদম পুরোপুরি ডিফারেন্ট একটা রূপ দেখতে পাওয়া যায়। সুতরাং কি বোঝা যাচ্ছে এখান থেকে? তার কাছ থেকে, যাকে আমরা চিনি, তার কাছ থেকে আমরা কোনো বেনিফিট পাবো, এই বেনিফিটটা যে সব সময় ইকোনমিক্যাল বেনিফিট হবে তার কোনো মানে নেই। এটা সামাজিক বেনিফিট হতে পারে, এটা কোনো ইকোনমিক্যাল বেনিফিট হতে পারে, এটা কোনো মেন্টাল বেনিফিট হতে পারে, ইট ক্যান বি এনিথিং, যে কোনো রকম ধরনের বেনিফিট। সেই বেনিফিটটা যেন আমার কাছ থেকে চলে না যায়, এই জন্যে আমরা তাকে কিছু বলতে পারি না। এবার এই জিনিসটার দ্বিতীয় পার্টটা বুঝতে হবে আপনাকে। দ্বিতীয় পার্টটা কি? দেখুন ভেতরে আপনার কে বসে আছে। দেখুন ভেতরে আপনার কে বসে আছে, যে কথায় কথায় সবসময় হার্ট হয়ে যায়। সে কে? সে কি সত্য নাকি সে মিথ্যা? সে কি আপনি নাকি সে অন্য কেউ? যদি আপনি হতেন, সেটা যদি সত্য হতো, তাহলে কিন্তু এই জিনিসগুলো নিয়ে সে পরোয়া করতো না। কারণ যে সত্য, আপনার ভেতরে যদি সত্য থাকে, সত্য তো অবশ্যই আছে, তাকে যদি আপনি রিয়েলাইজ করতে পারছেন, তাকে যদি আপনি উপলব্ধি করতে পারছেন, তাহলে এই জিনিসগুলো নিয়ে আপনার চিন্তা করার বিন্দুমাত্র কোনো প্রয়োজন আছে না, কোন রকম কোনো প্রয়োজনও পড়বে না। আপনি ভাববেন না এই জিনিসগুলো নিয়ে। কারণ যার ভিতরে সত্য বাস করে, তার কাছে সবার উপরে সেই সত্যের স্থান। তার এগেনস্টে বা তার বিরুদ্ধে কে দাঁড়িয়ে আছে, সেটা তার কাছে ম্যাটার করে না। তার পরিবর্তে যদি সামনের ব্যক্তি তাকে তার কিছু ভুল ত্রুটিও দেখিয়ে দেয়, তাতেও তার কিছু যায় আসে না, বরং সে সেখান থেকে উন্নতি করে ফেলবে। এটা একটা উদাহরণ দেবো কিছুক্ষণ পর, দিয়ে দিচ্ছি আমি। কিন্তু সেই ব্যক্তির ভিতরে যদি মিথ্যা বাস করে, সেই ব্যক্তির ভিতরে যদি অহং বাস করে, তাহলে তো সেই জিনিসগুলো বুঝতে পারবে না। তখন তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে একটা, যেটা কিছুক্ষণ আগে বললাম, যে আমিও তোমাকে তোমার ভুল ত্রুটিগুলো দেখাচ্ছি না, বস তুমিও কিন্তু আমাকে আমার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিও না, আমরা দুজনে মিলেই চলো উচ্ছন্নে যাই। এবার যে উদাহরণটা দেবো বলছিলাম, সেই উদাহরণটা দিচ্ছি। আমাদের ভারতবর্ষে আপনি নাম শুনে থাকবেন আদি শঙ্করাচার্য।
সব থেকে যতজন আচার্য আছেন আমাদের ভারতবর্ষে সব থেকে উন্নত মানের এবং সব থেকে গভীর জ্ঞান প্রাপ্ত যে আচার্য তিনি হচ্ছেন আদি শঙ্করাচার্য, যিনি বেসিক্যালি বেদান্তের ফাউন্ডেশন করেছিলেন। ফাউন্ডেশন বলতে বেদান্ত মানে বেদ থেকে যে সমস্ত কর্মকাণ্ডগুলো বাদ দিয়ে যেগুলো পড়ে থাকে সেইগুলোকে উনি কম্পাইল্ড করে বেসিক্যালি বেদান্তের সূচনা করেছিলেন। কারণ উনি দেখলেন যে বেদের মধ্যে যে সমস্ত কর্মকাণ্ডগুলো রয়েছে সেই কর্মকাণ্ডের মধ্যেই আমাদের ভারতবাসীরা সেই জিনিসপত্রে ডুবে রয়েছে এবং তারা সার্বিকভাবে কিছুতেই নিজের উন্নতি করতে পারছে না। তারা এই কর্মকাণ্ডের মধ্যেই ডুবে রয়েছে, যেমন এখনো পর্যন্ত আমরা করে যাচ্ছি, কিন্তু সেই জিনিসগুলো চোখ বন্ধ করে রীতি রেওয়াজ প্রথা এই সমস্ত ফলো করা। তো বেসিক্যালি ওইগুলোর এগেনস্টটাই উনি কথা বলতে শুরু করেছিলেন এবং সেখান থেকে উৎপত্তি হয় বেদান্ত বা উপনিষদের। তো উনি যখন এই জিনিসগুলো প্রচার করছিলেন, উনি ভারত ভ্রমণ করতে শুরু করলেন প্রচার করার জন্য বেসিক্যালি। তো প্রচার করতে করতে একবার কি হলো, তার সামনে কোন এক সময় এক চন্ডাল ব্যক্তি চলে এলেন। চন্ডাল বলতে তথাকথিত ভাবে যাকে সামাজিক ভাবে একদম নিম্ন শ্রেণীর ব্যক্তি বা মানুষ হিসেবে গণ্য করা হয়। তো তাকে দেখে আদি শঙ্করাচার্য কি করলো, সরে গেল যাতে তার ছায়াও সে না মারাতে পারে। তো সেই চন্ডাল হেসে তখন আদি শঙ্করাচার্যকে বললো যে আপনি যে এত কিছু বলছেন, এই কর্মকাণ্ড থেকে মানুষকে বেরিয়ে এসে আসল সত্যটাকে উপলব্ধি করতে বলছেন, আর এখানে আপনি আমার ছায়া থেকে সরে যাচ্ছেন। আপনি কে আর আমি কে? আপনার আর আমার মধ্যে ডিফারেন্সটা কোথায়? আদি শঙ্করাচার্য একদম পুরো স্টান্ট হয়ে গেল, দেখে একদম অবাক। এবং যে আদি শঙ্করাচার্য কিছুক্ষণ আগে পর্যন্ত ওই চন্ডালের ছায়া থেকেও সরে যাচ্ছিলেন, দেখতে দেখতে দৌড়ে গিয়ে ওই চন্ডালে পা ধরে নিলেন একদম, এবং বললেন যে আমার হয়তো এই একটা জিনিসই শেখার বাকি ছিল এখনো পর্যন্ত, আপনি আমাকে শিখিয়ে দিলেন, আমি ধন্য হয়ে গেলাম আপনার জন্য, আমার প্রণাম স্বীকার করুন। এই হচ্ছে আদি শঙ্করাচার্য। অর্থাৎ কি বোঝাতে চাইছি এখান থেকে আমি, আদি শঙ্করাচার্যের ভেতরে সত্য বাস করছে, অহম নয় কিন্তু। তো যেখানে সত্য রয়েছে সেখানে সে মাথা নত করে দিচ্ছে। সেই সত্যের রূপে হতে পারে কোনো চন্ডাল তার সামনে দাঁড়িয়ে রয়েছে বা কোনো ভগবান দাঁড়িয়ে রয়েছে। এইটাই বুঝতে হবে আমাদেরকে যে আমাদের ভিতরে কে বসবাস করছে, অহম নাকি সত্য। যদি সত্য বাস করে তাহলে আপনার কোনো জিনিস যদি খারাপ লাগে এবং আপনি বুঝতে পারছেন যে সামনের ব্যক্তি যে কাজটা করছে বা যে কর্মটা করছে সেটা সত্যের বিরুদ্ধে, সেটা সমাজকে আরো রসাতলে নিয়ে যাচ্ছে, সেটা দেশ রাষ্ট্র মানুষ ব্যক্তি প্রত্যেককে আরো রসাতলে নিয়ে যাচ্ছে, আরো পিছন দিকে ঠেলে দিচ্ছে, তাহলে কিন্তু আপনি বলতে পিছপা হবেন না। তাতে হোক সে আপনার 10টা খারাপ দিক দেখিয়ে দিক, হতেই পারে। কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে ভাবতে ব্যস্ত যে তাকে যদি আমি ওর খারাপ দিকটা দেখিয়ে দিই, ও যদি আমার 10টা খারাপ দিক খুঁজে বের করে দেয়, তখন তো আমি নিতে পারবো না। এখানেই বোঝা যাচ্ছে যে অহমের কতটা শক্তি। বিন্দুমাত্র শক্তি নেই, ঠেঙ্গা একদম। কিন্তু সে যদি সত্য হয় তাহলে তার কাছে এই জিনিসগুলো কোনো ব্যাপারই নেই। কারণ যার মধ্যে সত্য রয়েছে সে তার অহমকে বা মিথ্যাকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। তাতে যদি তার সামনে তাকে মাথা নত করতে হয়, সে মাথা নত করতে রেডি থাকবে। এই ভুলটাই আমরা করে ফেলি। যে কোনো জিনিস আমরা দেখছি বা এক্সপিরিয়েন্স করছি, সেই জিনিসটাকে আমরা নিজেদের অহমের স্বার্থে বা স্বার্থে রেখে দেখার চেষ্টা করি। সবসময় আমরা এটাই ভাবি, আমাদের মাইন্ডের প্যাটার্ন অনেকটা এরকম টাইপের, যে জিনিসটা আমি দেখছি বা এক্সপিরিয়েন্স করছি সেটা কি আমার ব্যক্তিগতভাবে কোন রকম ভাবে বেনিফিট হচ্ছে, কোনো বেনিফিট দিচ্ছে আমাকে, সেটা সামাজিক হোক, রাজনৈতিক হোক, ইকোনমিক্যাল দিক থেকে হোক, বা ইমোশনাল দিক থেকে হোক, বা যে কোনো দিক থেকে হোক না কেন। যদি সে আমার বেনিফিটে আসছে তাহলে সেটা ঠিক, আর যদি সেটা আমার বেনিফিটে না আসছে তাহলে সেটা ভুল। এইটাই হচ্ছে অহম বৃত্তি। এই যে আমাদের দেশে বা দেশের বাইরেও এরকম অনেক সাধু সন্ন্যাসীরা, অনেকে সাদা বস্ত্র পরে, অনেকে গেরুয়া বস্ত্র পরে, অনেকে ন্যাড়া মাথা করে, অনেকে চৈতন্য রেখে, অনেকে তিলক কেটে আমাদেরকে যে বোঝায় যে জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে মুক্তি এবং সেটা মৃত্যুর পরে পাওয়া যায়, হ্যাঙ্গা ভুল পুরোপুরি। এইটাই হচ্ছে আসল মুক্তি, এই অহম ভাব থেকে। মৃত্যুর পরে কিচ্ছু নেই, মৃত্যুর পরে শুধু ধোঁয়ার ছাই আর মাটি, আর কিচ্ছু নেই। পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে সমস্ত কিছু, তারপরে কিচ্ছু নেই, সিম্পলি কিচ্ছু নেই, ওই ব্যক্তির আর কিচ্ছু নেই। মুক্তি হচ্ছে আসলে বেঁচে থাকতে থাকতে জীবদ্দশায় পেতে হবে মুক্তি। এই অহম ভাব থেকে বেরিয়ে আসতে হবে, দেখতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে যে কে আমার ভিতরে বসে রয়েছে, কে বসবাস করছে আমার ভিতরে।
যে কথায় কথায় এরকম হেসে উঠছে, লাফিয়ে উঠছে, আনন্দে নেচে গিয়ে উঠছে, আবার কখনো কখনো দুঃখে মুখ ভারী করছে, বা ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলছে, বা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বালিশে মুখ দিয়ে রাত্রেবেলায় সাধারণত। কে সে, ভিতরে কে বসে আছে? তাকে চেনার চেষ্টা করা বা তাকে চিনতে পারাই হচ্ছে আসল জীবন। এবং যে ব্যক্তি এই জিনিসগুলোকে উপলব্ধি করে নিতে পারে, বা একটুখানি হলেও যদি উপলব্ধি করে নিতে পারে, তার জীবন ধন্য। তবেই সে হবে সুখে দুঃখে অবিচল। তখন কিন্তু তাকে আর সুখ বা দুঃখ কোন রকম ভাবে প্রভাবিত করতে পারবে না, কারণ সে তখন সত্যের হয়ে বাঁচছে, মিথ্যের হয়ে কিন্তু আর নয়। শুধু এই আলতু ফালতু সাধু সন্ন্যাসীরাই নয়, আজকাল ইউটিউবে এরকম প্রচুর মোটিভেশনাল স্পিকার, প্রচুর আধ্যাত্মিক স্পিকার বেরিয়ে গেছে। তারা সাধারণত এই জিনিসটাকে বেশি মাহাত্ম্য দিতে বলে আমাদেরকে। তারা এই জিনিসটা আমাদেরকে শিখিয়ে দেয় সেলফ লাভ, সেলফ লাভ এরকম একটা টার্ম দিয়ে। এটাই হচ্ছে সেলফ লাভ। তারা না সেলফ বোঝে না লাভ বোঝে, আর একটা ভাষণ দিয়ে চলে গেল লম্বা চড়া সেলফ লাভ। এই সমস্ত সেলফ লাভ যারা প্র্যাকটিস করছে, আমি আপনাকে হলক করে বলছি, লিখে বলছি, চেক করে দেখে নিন। এই সমস্ত ভাবে যারা সেলফ লাভ প্র্যাকটিস করছে, মানে ওই সমস্ত সেলফ লাভ যাদেরকে শিখিয়ে দিচ্ছে, মানে অহমকে ভালোবাসতে যাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে বা যারা শেখাচ্ছে, গিয়ে দেখুন তাদের জীবনের কি অবস্থা। বাইরে বাইরে একটা চাকচিক চেহারা তো থাকতেই পারে, কিন্তু ভেতরে ভিতরে পুরো খোকলা, একদম কিচ্ছু নেই, পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে। ফু, হালকা একটা যদি ফু দিয়ে দেন তাহলে। সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই সমস্ত জায়গাতে যাদের ছবি দেখে আমরা হয়তো ভাবি আহ কি লাইফস্টাইল, আহা সুন্দর। আপনি হয়তো বুঝতেও পারছেন না, বা আমাদের ধারণার মধ্যেও আসছে না যে তাদের জীবনটা কতটা অন্ধকারে ডুবে রয়েছে। জানে, তারা জানে, অনেকের মধ্যেই তারা জানে যে তাদের জীবনটা কত অন্ধকারে ডুবে রয়েছে। এইটাই হচ্ছে অহম। বাইরে থেকে চাকচিক, ভেতর থেকে পুরো দুর্বল একদম। আর সত্য হচ্ছে কি, বাইরে থেকে হয়তো কাঠখট্টা হতে পারে, দেখতে হয়তো সুন্দর নাও হতে পারে, অত চাকচিক কথা হয়তো নাও থাকতে পারে, কিন্তু ভেতর থেকে সলিড স্ট্রং একদম। এটাই হচ্ছে পার্থক্য অহম এবং সত্যের মধ্যে, বা অহম বৃত্তি এবং পরমাত্মার মধ্যে বা আত্মার মধ্যে। এই জিনিসটা আমাদের রিয়েলাইজ করতে হবে। মহাভারতে যদি এক্সাম্পল নিই, তাহলে সেখানে আমরা সেই একই জিনিস দেখতে পাচ্ছি। অর্জুন প্রথমে তার অহম বৃত্তির জন্যই কিন্তু দুর্যোধনকে মারতে পারছিল না। কেন? তার কারণ তার একটা ইমোশনাল বেনিফিট রয়েছে দুর্যোধনের তরফ থেকে, যে দুর্যোধন আমার ভাই, আমার পরিবারের একজন, আমার ফ্যামিলি মেম্বার। তাহলে কি হচ্ছে, একটা ইমোশনাল বেনিফিট পাচ্ছে অর্জুন দুর্যোধনের তরফ থেকে, বা কৌরবের পক্ষ থেকে, কৌরবদের পক্ষ থেকে যারাই বা যুদ্ধ করছিল, সে গুরু দ্রোণ হোক বা পিতামহ ভীষ্ম হোক বা যেই হোক না কেন, অর্জুন তাদের থেকে একটা ইমোশনাল বেনিফিট পাচ্ছিল। সেই জন্য কিন্তু অর্জুন তাদের এগেনস্টে যুদ্ধ করতে পারছিল না। কৃষ্ণ এখানে কি করলো, অর্জুনকে তার এই ইমোশনাল বেনিফিট থেকে সরিয়ে, তার এই অহম বৃত্তি থেকে সরিয়ে তাকে সত্যটা দেখালো গীতার মাধ্যমে। আর তারপরে অর্জুনকে দেখে, রাইট? তো সত্য হচ্ছে সবার উপরে, তারপরে অন্য কিছু, সে যেই হোক না কেন, হুএভার ইট ইজ। আমার বন্ধু হতে পারে, আমাদের ফ্যামিলি মেম্বার হতে পারে, আমাদের পরিচিত কেউ হতে পারে, অপরিচিত কেউ হতে পারে, ইট ক্যান বি এনিথিং, এনিবডি, ম্যাটার করছে না। ম্যাটার করছে এটাই যে সেই ব্যক্তি সত্যের হয়ে চলছে কিনা। এখানে আমি নিজেও হতে পারি, অর্থাৎ হয়তো কোনো ব্যক্তি বুঝতে পারছেন না, হয়তো সে নিজেই দুর্যোধন, এরকম হতে পারে। তো তাকে কোনো না কোনো অর্জুন এসে শিক্ষা দিয়ে চলেই যাবে, কিছু করার নেই সেখানে, রাইট? তো আসল জিনিস যেটা, সেটা বুঝতে হবে, সেটা হচ্ছে অহম বৃত্তি থেকে উপরে উঠে গিয়ে সত্যকে বুঝতে হবে। সুতরাং এই আলোচনা থেকে যে নিষ্কর্ষটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে এইটাই, যে আমরা সামনের ব্যক্তিটাকে ভালো বলে দিই আরামসে, ঠিক আছে, কিন্তু খারাপ বলতে পারছি না। তার কারণ এটা নয় যে সে খারাপ ভাববে, তার কারণ হচ্ছে এইটাই যে সে যেন আমার অহমকে কোন রকম ভাবে চোট না দিয়ে দেয়, আমি যেন কোন রকম ভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে পড়ি, বা আমার অহম যেন কোন রকম ভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে পড়ে, রাইট? এটা হচ্ছে আসল কারণ। এটা হচ্ছে জীবনের একটা মহাতত্ত্ব। এই মহাতত্ত্ব, এই মহাজ্ঞান যারা অল্প হলেও বুঝতে শিখেছে, বা এই পথে যারা অল্প হলেও চলতে শুরু করেছে, তারা জীবনকে অন্যরকম ভাবে উপলব্ধি করছে। তারা জীবনে যে আসল আনন্দ, মহানন্দ, পরমানন্দ যেটাকে আমরা বলি, একমাত্র তারাই এই মহানন্দ বা পরমানন্দকে উপলব্ধি করতে পারে। বাকিরা তো এটাই ভাববে, কি বেচারা, এই জীবনে কিছু নেই। যাকে বেচারা বলছে, সে এই জিনিসগুলো শুনে আরো বেশি ভেতরে হো হো করে হেসে ওঠে।
সে আরো বেশি পরমানন্দে চলে যায়। এই জিনিসটাকে উপলব্ধি করতে হবে, আর কিছু না। নিজেকে জিজ্ঞেস করতে হবে, নিজের ভিতরে বারবার দেখতে হবে যে কে বসবাস করছে। তাকে চিনতে পারা মানেই আসল সত্যের উদ্ঘাটন, আর এটাই হচ্ছে জীবনের আসল তত্ত্ব।